হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি হলাম অভিষেক, আর আজ মিস্টেরিয়াস ইউনিভার্সের আরও একটি নতুন ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি কিছু ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস টাইম ট্রাভেল ইনসিডেন্ট নিয়ে। তো আজকের এই ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2 জুলাই 1955 যখন প্যান আমেরিকান ফ্লাইট 914 57 প্যাসেঞ্জারের সাথে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে উড়ান দিয়েছিল, তখন সে প্রায় 3 ঘন্টা পর্যন্ত সঠিক ডিরেকশনে ওড়ার পর এটা হঠাৎ আকাশ থেকে গায়েব হয়ে গিয়েছিল, যেটাকে মিয়ামিতে লাগানো রাডারও খুঁজতে পারেনি। কিন্তু 37 বছর পর যখন হঠাৎ এই প্লেনটি আকাশে দেখা গিয়েছিল, কিন্তু তখন এটা ফ্লোরিডাতে নয় বরং প্রায় 2200 কিলোমিটার দূরে ভেনেজুয়েলার এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছিল, যেটাকে ওখানে উপস্থিত সকল লোকজন দেখে চমকে উঠেছিল। 21 মে 1992 সকালে ভেনেজুয়েলার এয়ার ট্রাফিক কন্ট্রোলের লোক রোজের মতো নিজেদের কাজে ছিল। তখনই তাদের চোখের সামনে আকাশে এমন কিছু দেখা যায় যেটাকে দেখে তারা অবাক হয়ে যায়। আসলে এটা একটা প্লেন ছিল যেটা কিনা রাডারে না এসে সোজা এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করতে যাচ্ছিল। কিন্তু যখনই এই প্লেনটা রানওয়ের কাছে এলো, তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের লোকেরা দেখে যে এটার মডেল অনেক বেশি পুরনো, যেটাকে আজকের সময় ইউজ করা হয় না। যখন এই প্লেনটা ল্যান্ড করতেই যাচ্ছিল, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটের সাথে রেডিও সিগন্যালের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কারণ তারা জানতে চাইছিল যে এই রহস্যময় প্লেনটা আসলে এলো কোথা থেকে। যখন পাইলটে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন পাইলটের বক্তব্য ছিল যে এটা ফ্লাইট 914 যেটা কিনা ফ্লোরিডাতে ল্যান্ড করতে যাচ্ছে। এটা শোনার পর ওই এয়ার ট্রাফিক কন্ট্রোলার পাইলটকে এটা বলে যে এটা ভেনেজুয়েলার এয়ারপোর্ট। এটার পরে ওই পাইলট শান্ত হয়ে যায়, কারণ সে তার ডেস্টিনেশন থেকে 2200 কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। যখন ওই প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড হলো, তখন ওই সময় অনেকগুলো আজব ঘটনা ঘটেছিল। তখন এয়ারপোর্টের স্টাফরা নোটিস করেছিল যে এই প্লেনে বসা সকল যাত্রী পুরনো যুগের কাপড় পরেছিল এবং তারা এয়ারপোর্টে থাকা মডার্ন এয়ারক্রাফটগুলোকে বড়ই আজবভাবে দেখছিল। কিছু সময় পরই হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার ওই পাইলটের আওয়াজ শুনতে পায়, যে ভয় পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জিজ্ঞাসা করে যে আজ কত তারিখ। এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাকে বলে যে এটা 21 মে 1992। যেটা শোনার পর যেন ওই পাইলট হতভম্ব হয়ে যায়, আর সে তখনই নিজের ককপিটের জানলার থেকে বাইরের দিকে ঝুঁকে গ্রাউন্ড ক্রিউকে ইশারাতে বলে যে তাকে এক্ষুনি প্লেন নিয়ে ফেরত যেতে হবে। যখন এই পাইলট গ্রাউন্ড ক্রিউকে ইশারা করছিল, তখন তার হাত থেকে একটা কাগজের টুকরো এয়ারপোর্টে পড়ে যায়, যেটার পরই ওই প্লেনটা আকাশের দিকে আবার উড়ান দেয় এবং আবার আকাশে গায়েব হয়ে যায়। এই ঘটনার পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার তখনই নিজের অফিস থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে পাইলটের হাত থেকে পড়ে যাওয়া ওই কাগজের টুকরোটাকে রানওয়ে থেকে ওঠায়, যেটা 1955 এর ক্যালেন্ডার ছিল। আর সকল জিনিস এই প্লেনটার টাইম ট্রাভেলের দিকে ইশারা করছিল। এই ঘটনার ইনভেস্টিগেশনের সময় অনেক প্রমাণ না পাওয়ার জন্য লোকেরা এটাকে টাইম ট্রাভেলের ঘটনা হিসেবেই মেনে নিয়েছিল। আপনাদের মনে অনেকবার এমন খেয়াল নিশ্চয়ই এসেছে যে যদি আমরাও টাইম ট্রাভেল করতে পারতাম আর অতীতে গিয়ে নিজের না চাওয়া ঘটনাগুলোকে বদলাতে পারতাম। কিন্তু আপনাদের কি মনে হয় যে টাইম ট্রাভেলের খেয়াল কি আমাদের সায়েন্টিস্টদের আসেনি? ওয়েল, ইতিহাসে এমন এক্সপেরিমেন্টের উল্লেখ আছে যেটা দুনিয়াকে দেখার আপনার নজরকে পুরোপুরি বদলে দেবে। যেমনটা সাল 1930-এ অ্যালভিলেক নামক এক ইউএস নেভি অফিসার এমন একটা সিক্রেটের উন্মোচন করেছিল যেটা শুনে পুরো দুনিয়া শকড হয়ে গিয়েছিল। সে বলে যে ইউএস নেভি এমন একটা ওয়ার্কে কাজ করছে যেটা ওয়ারশিপকে ইলেকট্রোম্যাগনেটিজমের মাধ্যমে কিছুক্ষণের জন্য গায়েব করতে পারবে। সাথেই সে এটাও দাবি করেছে যে এই এক্সপেরিমেন্টটাকে অন্য কেউ নয় বরং স্বয়ং আইনস্টাইনই অপারেট করছে। এটা হলো 1943-এর কথা, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলারের নাৎসি আর্মি অনেক আলাদা আলাদা টাইপের টেকনিক্সের ইউজ করে নেভি শিপকে ডিস্ট্রয় করছিল, যেটাতে ম্যাগনেটিক মাইনও ছিল, যার জন্য ইউএস নেভির এর জন্য অনেক ক্ষতি হচ্ছিল। হিটলারের এই টেকনিককে ফেল করার জন্যই আমেরিকা বিভিন্ন আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করছিল। এর মধ্যে একটা এক্সপেরিমেন্ট এমনও ছিল যেটাতে শিপ রাডার থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। এই প্রসেসে ওয়ারশিপের চারদিকে ইলেকট্রোম্যাগনেটিক কয়েল লাগানো হয়েছিল, যাতে এর মাধ্যমে ম্যাগনেটিক মাইনকে না কেবল বোকা বানানো যাবে বরং শিপকে রাডারও ডিটেক্ট করতে পারবে না। এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল তখন হলো যখন ফেমাস সায়েন্টিস্ট নিকোলা টেসলা একটা ছোট্ট শিপের ওপর এই টেকনিকটাকে প্রয়োগ করে দেখায়। কিন্তু যখন এই টেকনিকটাকে বড় শিপে প্রয়োগ করার সময় এলো, তখন নিকোলা টেসলা আননোন রিজনের জন্য পেছনে সরে দাঁড়ায়, আর তিনি এই এক্সপেরিমেন্টটাকে জন ভন নেভম্যান নামের অন্য একজন সায়েন্টিস্টের হাতে তুলে দেয়। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে ইউএস নেভিস ইউএসএস অ্যালড্রিচ নামের একটি ওয়ারশিপকে না কেবল রাডারের থেকে গায়েব বরং পুরোপুরি ইনভিজিবল করতে চাইছিল, যেমনটা অ্যাভেঞ্জার্সের মধ্যে বিভিন্ন ভেহিকলকে ইনভিজিবল হতে দেখা যায়। আর এই এক্সপেরিমেন্টটার নাম দেওয়া হয়েছিল দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট।
12ই আগস্ট 1943-এ এই এক্সপেরিমেন্টটাকে করা হয়েছিল ফিলাডেলফিয়ার ডক ইয়ার্ডসে। এই এক্সপেরিমেন্টের সময় হঠাৎই সবুজ মেঘ সামনে চলে এসেছে, আর সেই মেঘ হঠাৎই মুহূর্তের মধ্যে সেই শিপকে ঘিরে ফেলে, যার পরে এই শিপটি কিছু সময়ের জন্য গায়েব হয়ে গিয়েছিল। এটা দেখার পর ওখানে থাকা ওয়ার্কার্সরা নিজের চোখকেও তারা বিশ্বাস করতে পারছিল না। এখন তাদের আসল শক তো তখন লেগেছিল যখন জানা গেল যে ইউএসএস এলব্রিজকে 450 কিলোমিটার দূরে আমেরিকার অন্য এক শিপ ইয়ার্ডে নর্থপোকে দেখা গিয়েছে। আর কিছু সময় পর আবার এই শিপটি ফিলাডেলফিয়ায় ফিরে এসেছিল। অ্যালবিলিকের মতে ইউএসএস এলব্রিজের হঠাৎ গায়েব হয়ে যাওয়া আর কিছু ঘন্টার পর আবার ওই জায়গাতে ফেরত চলে আসা নিকোলা টেসলার জিরো টাইম রেফারেন্স জেনারেটরের জন্য পসিবল হয়েছিল। সায়েন্সের ভাষায় যদি বলি তাহলে এই টেকনিক পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে এমনভাবে অপারেট করে যে ট্র্যাকিং ডিভাইস কিছুকে ডিটেক্ট করার জায়গায় তাদের ম্যাগনেটিক ফিল্ডকেই ডিটেক্ট করতে থাকে। সিম্পল ওয়ার্ডসে বললে সব ট্র্যাকিং ডিভাইসের জন্য ইউএসএস এলব্রিজ গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু চমকে দেওয়ার মতো কথা তো তখন সামনে এলো যখন অ্যালবিলেক বলে যে ইউএসএস এলব্রিজ কিছু সময়ের জন্য গায়েব হয়েছিল, কিন্তু ওই সময় সে একটা যাত্রা করে আবার ফিরে চলে এসেছিল, আর সেই যাত্রা ছিল টাইম ট্রাভেলের। এটা শুনতে তো বেশ শকিং লাগছে, কিন্তু আসলে এই এক্সপেরিমেন্টটাকে ডক্টর ফ্র্যাঙ্কলিন রেনো অ্যালবার্ট আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরির সাহায্যে ডেমনস্ট্রেট করেছিল, যেখানে সে দেখিয়েছিল যে গ্র্যাভিটি আর ইলেকট্রোম্যাগনেটিজমের মাধ্যমে ডিরেক্ট কানেকশন আছে। এমনটা মানা হয় যে এই এক্সপেরিমেন্টের সময় যে ফার্স্ট টেস্টে ইউজ করা স্মল শিপ রাডার থেকে ইনভিজিবল তো হয়ে গিয়েছিল, কিন্তু এই সফলতাকে দেখার পর ইউএস নেভি ইউএসএস এলব্রিজকে পুরোপুরি গায়েব করার প্ল্যান করেছিল। বরং কিনা যখন ফার্স্ট টেস্টে স্মল শিপটাকে রাডারে আবার দেখা যাচ্ছিল তখন এর ক্রিউ মেম্বারদের মধ্যে হেডেক এবং ভমিটিং এর প্রবলেম দেখা গিয়েছিল, আর অনেকে অসুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু প্রথম অ্যাটেম্পটে হওয়া এই ব্যাপারগুলোকে আমেরিকান নেভি একেবারেই পাত্তা দেয়নি। এখন যখন সেকেন্ড টেস্টের সময় ইউএসএস এলব্রিজ গায়েব হওয়ার পর আবার যখন ফিলাডেলফিয়ায় ফিরে এসেছিল তখন সেই সময় এখানে থাকা কিছু ক্রিউ মেম্বার আগুনে খুব বাজেভাবে জ্বলে গিয়েছে, আবার কিছুজন ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছিল, এবং কিছু ক্রিউ মেম্বার শিপের ম্যাটারের সাথে এমনভাবে জুড়ে গিয়েছিল যেন তাদের মলিকিউলার স্ট্রাকচার শিপের মলিকিউলার স্ট্রাকচারের সাথে এক হয়ে গেছে। অ্যালবিলিকের কথায় যে সে ও তার ভাই ওই জাহাজটির ক্রিউ মেম্বার ছিল, আর এক্সপেরিমেন্টের সময় সে ও তার ভাই 40 বছর পরে অর্থাৎ 1983 এর টাইমলাইনে লং আইল্যান্ডে থাকা একটা সিক্রেট গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে পৌঁছে গিয়েছিল। আইনস্টাইনের থিওরির মতে ব্রহ্মাণ্ডে 4টে ডাইমেনশন আছে, কিন্তু এই ঘটনাটার পর অ্যালবিলেক আরও একটা কথা দুনিয়ার সামনে নিয়ে আসে যে আমাদের ব্রহ্মাণ্ডে 4টে ডাইমেনশন নয় বরং 5টি ডাইমেনশন আছে, যেটা 4th এবং 5th ডাইমেনশন হলো টাইম। সব মানুষ একটা পার্টিকুলার টাইম লাইনে লক হয়ে থাকে, যার জন্য কোনো মানুষ অন্য ডাইমেনশনে যেতে পারে না। তাছাড়া এই এক্সপেরিমেন্টের জন্য টাইম লাইন সেপারেট হয়ে গিয়েছিল, যার জন্য ওয়ার্ম হোল ক্রিয়েট হয়েছিল, আর যার জন্য অ্যালবিলেক ও তার ভাই অন্য কোনো সময় চলে গিয়েছিল, অর্থাৎ 40 বছর পর ফিউচারে। এটা শুনতে কোনো সায়েন্স ফিকশন মুভি স্টোরির মতো লাগছে, কিন্তু এটা নিজেই অ্যালবিলেক এক্সপোজ করেছিল। অ্যালবিলেক এবং তার ভাই যখন এই আইল্যান্ডে পৌঁছেছিল তখন সেখানে মোনোটক প্রজেক্ট চলছিল, যেখানে সায়েন্সকে আগে বাড়ানোর জন্য মডার্ন সায়েন্স এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। মানা হয় যে এই প্রজেক্টে ব্ল্যাক হোল সিমুলেশন এবং ওয়েদার কন্ট্রোলের মতো এক্সপেরিমেন্টও করা হচ্ছিল, যার মধ্যে কিছু এক্সপেরিমেন্টকে অবজেক্টকে মেটেরিয়ালাইজ করতেও পাওয়া গিয়েছিল, যার মানে যদি আপনি কোনো জিনিসের সম্বন্ধে ভাবেন তো সেই জিনিসটি নিজে নিজে আপনার সামনে ক্রিয়েট হয়ে যাবে। কিছু এক্সপেরিমেন্টে তো টেলিপোর্টেশন এবং ব্ল্যাক হোল ক্রিয়েশনের মতো রেজাল্টও পাওয়া গিয়েছিল। তাছাড়া ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টে যে যে যুক্ত ছিল সেই সব মানুষের মেমোরি ইরেজ করে দেওয়া হয়েছিল, কিন্তু কিছু মানুষের দাবি ছিল যে তাদের মনে এখনো ওই এক্সপেরিমেন্টের কিছু কিছু তথ্য রয়ে গিয়েছিল। হয়তো সেই কথাই অ্যালবিলেক দুনিয়াকে বলেছিল। এটা সেই সত্যি ছিল যেটাকে লুকানোর অনেকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু একটা জিনিস যেটা এখনো অব্দি ক্লিয়ার হয়নি যে সত্যিই কি এই এক্সপেরিমেন্টের জাহাজ টাইম ট্রাভেল করে ফেলেছিল। ওয়েল, এই এক্সপেরিমেন্টের পর অ্যালবিলেককে ডেমেন্টিয়ার মাধ্যমে ডায়াগনাইজ করা হয়েছিল, যেটা ভুলে যাওয়ার একটা মানসিক রোগ ছিল। তার জন্য এটা আন্দাজ করা হয় যে তার ছোটবেলায় সায়েন্স ফিকশনকে নিয়ে থাকা কৌতূহল ডেমেন্টিয়ার সাথে মিলে তার মেমোরি গ্যাপকে ফিল করার চেষ্টা করছিল। কিছু লোক মানেন যে এটা আসলে ঘটনাই ছিল যেটা সিক্রেট রাখা হয়েছিল, আর এটার জন্যই অ্যালবিলেককে ডেমেন্টিয়ার মাধ্যমে ডায়াগনাইজ করা হয়েছিল, যার মাধ্যমে এই এক্সপেরিমেন্টটার সত্যতাকে লুকানোর চেষ্টা করা হয়েছিল যাতে লোকেদের সামনে না আসে এটি। কিন্তু এর আসল সত্যতা কি এটার জবাব এই মুহূর্তে কারোর কাছে নেই। হতে পারে আমরা ফিউচারে এই বিষয়ে কিছু জানতে পারবো, কিন্তু ততক্ষণের জন্য এই এক্সপেরিমেন্টটা একটা
রহস্য রূপেই থেকে যাবে। কিন্তু আপনাদের এই ব্যাপারে কি অপিনিয়ন আছে? আপনাদের কি এই ঘটনাটা পুরোপুরি সায়েন্স ফিকশন মুভির মতো গল্প লাগলো, নাকি এটা কোনো সত্য ঘটনাই ছিল? নিজের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এমনই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, মিস্টেরিয়াস ভিডিও পেতে মিস্টেরিয়াস ইউনিভার্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।